হ্যালো, কি পড়াবো তোমাদের? তোমাদের হচ্ছে গিয়া লাস্ট ক্লাসে চ্যাপ্টার 7 থেকে কয়টা টপিক বাকি ছিল না? হ্যালো, লাস্ট ক্লাস থেকে চ্যাপ্টার 7 এ কয়টা টপিক বাকি ছিল? বলতেছি তোমাদের লাস্ট ক্লাসে চ্যাপ্টার 7 থেকে কয়টা টপিক বাকি ছিল কিনা? জি স্যার। হ্যাঁ, তো বলতেছো না কেন? জি স্যার, স্পর্শ কোণ। কি কি বাকি ছিল? স্পর্শ কোণ। আর স্পর্শ কোণ। আর কি ছিল? স্পর্শ করতে আর কি ছিল? আচ্ছা, দেখো তাহলে শুরু করতেছি। দেখো, প্রথমে আসতেছে আমাদের হচ্ছে সংশক্তি বল আর আসঞ্জন বল। কি বললাম? একটা হচ্ছে আমাদের সংশক্তি বল, একটা হচ্ছে আমাদের কি বল? আসঞ্জন বল। আচ্ছা, সংশক্তি বল কি? সংশক্তি বল হচ্ছে আমাদের একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে সংশক্তি বল, আর ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটাকে আমরা কি বলি? আসঞ্জন বল বলি। আবারও বলতেছি, সংশক্তি বল কি? একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, যেটাকে আমরা কি বলি? আন্তঃআণবিক বলও বলে থাকি। ঠিক আছে, একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলকে আমরা সংশক্তি বল বলি, আর দুইটা ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলকে আমরা কি বলি? আসঞ্জন বল বলি। আচ্ছা, তো জিনিসটা কি, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ ধরো আমাদের হচ্ছে একটা এটা ধরো হচ্ছে আমাদের একটা গ্লাস। এটা হচ্ছে আমাদের একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে সাপোজ আমার এখানে কি আছে? এখানে ধরো আমাদের পানি আছে। এই গ্লাস হচ্ছে এই পানি দিয়ে পূর্ণ। আচ্ছা, তো দেখো এই গ্লাসের মধ্যে এই যে ভিতরে যে পানিগুলো আছে, এই পানিগুলোর নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল আছে না? এই যে এখানে যে পানির অণুগুলো আছে, এগুলোর কি আছে নিজেদের মধ্যে?
পানির প্রত্যেকটা অণু একটা আকারে কি করতেছে, আকর্ষণ করতেছে, এটাকে আমরা কি বলি, ওটাকে বলবো হচ্ছে আমরা সংশক্তি বল। আর এই যে পানির অণু আর হচ্ছে এখানে গ্লাসের অণু, মানে একদম কিনারার পানিগুলো, এই যে কিনারার সাথে যে পানিগুলো থাকে, ঠিক আছে, সেগুলো দেখো আমাদের গ্লাসের সাথে ওই পানিগুলো কি থাকে, সংস্পর্শে থাকে না, মানে এখানে কি গ্লাস এবং পানির অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, ওই আকর্ষণ বলটাকে আমরা কি বলি, আসঞ্জন বল বলি। আমার কথাটা বুঝা গেছে? দেখো, আমাদের হচ্ছে যখন হচ্ছে আমরা গ্লাস থেকে যখন আমরা পানি ফেলে দিই, ঠিক আছে, গ্লাসের গায়ে আমাদের কি থাকে, কয়েকটা পানি ফোঁটা লেগে থাকে। কেন লেগে থাকে? তার কারণ হচ্ছে এটা, তার কারণ হচ্ছে আসঞ্জন বলের কারণে গ্লাস এবং পানির মধ্যে একটা আকর্ষণ বল থাকে, এই জন্য গ্লাসের সাথে যে পানি অণুগুলো থাকে ওগুলো কি হয় না, পড়ে যায় না, আমরা পানি ফেলে দিই না, ঠিক আছে, এই জন্য গ্লাসের গায়ে পানিও লেগে থাকে। আচ্ছা, তোমরা মিউট করে রাখো। আচ্ছা, এরপর দেখো, এটা গেল হচ্ছে আমাদের সংশক্তি বল আর আসঞ্জন বল। এরপর হচ্ছে আমাদের স্পর্শকোণ। স্পর্শকোণ কি জিনিস দেখো, আমাদের হচ্ছে আমরা যখন হচ্ছে টাইট্রেশন পড়ছো, টাইট্রেশনে তোমরা বুলেটের মধ্যে কি আহ কোন একটা বুলেট নিলে, দেখো একটা টাইট্রেশনের মধ্যে তোমরা যদি কি নাও, তোমরা যখন হচ্ছে টাইট্রেশন করার সময় যখন বুলেট নাও, বুলেটের মধ্যে তোমরা যে তরল পদার্থটা নাও, ঠিক আছে, ওই তরল পদার্থটা কি হয়, এই যে এরকম করে থাকে না, আমাদের এই যে এটা এটা হচ্ছে আমাদের ধরো পুরোটা পানি, এটা ধরো পুরোটা তরল পদার্থ, ঠিক আছে। তো টাইট্রেশন করছে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু টাইট্রেশন হচ্ছে বুলেটের মধ্যে তোমার তরল পদার্থটা কি হয়, উপরে এভাবে হচ্ছে গোলাকার মুখ ধারণ করে, ঠিক আছে। যার ফলে আমরা কোন পার্টটা নিতাম, আমরা হচ্ছে এই যে লোয়ার মিনিসকাসটা নিতাম, এই যে এই পার্টটা আমরা নিতাম, লোয়ার মিনিসকাস যেটাকে বলতো, ঠিক আছে। যাক, আমি ওইদিকে না যাই, কেমিস্ট্রিতে না যাই। তো দেখো এইভাবে যে মুখ করে থাকে, তার কারণ কি, তার কারণ হচ্ছে তোমার এখানে এদের মধ্যে আসঞ্জন বলটা বেশি আছে। একটা পানি এবং হচ্ছে তোমার কি বুলেটের পাত্রের মধ্যে আসঞ্জন বলটা বেশি থাকার কারণে এই জিনিসটা কি হয়ে যায়, এভাবে করে একটা শেপ ধারণ করে। এখন দেখো এভাবে করে যে একটা শেপ ধারণ করতেছে, তাইলে হচ্ছে এই পানিটার এই বিন্দুতে আমি যদি কি আঁকি, একটা স্পর্শক আঁকি, এরকম যদি আমি একটা কি আঁকি, এই যে এরকম একটা যদি আমি স্পর্শক আঁকি, ধরো আমি অন্য কালার দিয়ে দেখাই, ধরো আমি এরকম করে একটা কি আঁকলাম, স্পর্শক আঁকলাম পানিটার ওই বিন্দুতে, তাহলে দেখো এই স্পর্শকটা তোমার দেওয়ালের সাথে, মানে হচ্ছে বুলেটের পাত্রের সাথে কত কোণ তৈরি করতেছে, থিটা কোণ তৈরি করতেছে না। এই থিটা কোণটাকে আমরা কি বলি, এই থিটা কোণটাকে আমরা বলি স্পর্শকোণ। এই থিটা কোণটা কি বলি, এটাকে বলে হচ্ছে আমরা স্পর্শকোণ, ঠিক আছে। এবার দেখো আমরা যদি কি রাখি, পানি না রেখে যদি পারদ রাখি, এই যে এরকম করে যদি আমরা একটা কি রাখি, এরকম করে যদি ধরো এটা একটা বুলেট, এই বুলেটের মধ্যে আমরা পারদ রাখলে পারদটা কিরকম হবে, এরকম করে ধারণ করবে। দেখো ওইটাতে আমাদের কি হয়েছিল, পানি রাখলে হয় আমাদের অবতল পৃষ্ঠ ধারণ করে, আর পারদ রাখলে আমাদের কোন পৃষ্ঠ ধারণ করে, উত্তল পৃষ্ঠ, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের গোলটা কি হয়, গোলটা হচ্ছে বাইরের দিকে হয়। তাই দেখো এই যে এই ধরনের পাত্রে এই ধরনের পানিকে এই ধরনের কেন হয়, কারণ হচ্ছে দেখো আমাদের প্রথমটাতে কি, এখানে হচ্ছে আমাদের সংশক্তি বলের মান আসঞ্জন বল থেকে কম, আর সেকেন্ডটাতে আমাদের সংশক্তি বলের মানটা বেশি, এই জন্য হচ্ছে এখানে কোন শেপ ধারণ করে, এভাবে উত্তল শেপটা ধারণ করে। তো এখানেও সেম, আমরা যদি কি আঁকি একটা, আমরা যদি একটা যদি স্পর্শক আঁকি এখানে, এই যে এই বিন্দুতে যদি আমরা কি আঁকি, একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকটা পাত্রের দেয়ালের সাথে কত কোণ তৈরি করতেছে, থিটা কোণ তৈরি করতেছে। স্পর্শকোণটা স্পর্শকটা কি পাত্রের দেয়ালের সাথে থিটা কোণ তৈরি করতেছে, এটাকেই কি বলে, এটাকেই স্পর্শকোণ বলে। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আমাদের আগের কোণটা হচ্ছে কি কোণ, সূক্ষ্মকোণ, আর এখনের কোণটা কি, এখনের কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ। এটা হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে দেখো, এটা আমাদের সূক্ষ্মকোণ প্রথমটা, আর এই সেকেন্ড কোণটা কি, সেকেন্ড কোণটা হচ্ছে আমাদের একটি স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই স্পর্শকোণ যদি আমরা কি স্পর্শকোণ বের করার জন্য আমাদের কতগুলো একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে তোমার কিরকম, ওই সূত্র হচ্ছে তোমার টি ইকুয়ালস টু টি ইকুয়ালস হচ্ছে আর রো জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের কৈশিকতার জন্য এই সূত্রটা। কেন দেখো, কারণ হচ্ছে দেখো আমরা যখন তোমরা হচ্ছে আহ, এটাও কেমিস্ট্রিতে দেখার কথা, এই এক্সপেরিমেন্টটাও ল্যাবরেটরিতে, এরকম একটা কৌশিক নল দিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, ওটা দেখছি কিনা জানি না। দেখো কৌশিক নলটা কিরকম হয়, কৌশিক নলটা হচ্ছে অনেক সরু ব্যাসার্ধের হয়, আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমি একটু বড় করে আঁকতেছি। তো দেখো এই কৌশিক নলটাকে আমি যদি কি রাখি, ধরো একটা পাত্রের মধ্যে রাখলাম, এই ধরে নাও এটা হচ্ছে আমাদের পাত্রটা, কৌশিক নলটাকে ধরো আমরা একটা পাত্রের মধ্যে রাখলাম, এই পাত্রটা হচ্ছে ধরো এই যে এটা একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে অবশ্যই কি আছে বললাম, হচ্ছে কিছু পানি আছে, এই যে এতটুকু পর্যন্ত পানি আছে।
তো দেখো এই পানিটা থাকার পরও তাহলে আমাদের কৌশিক নলে এতটুকু পানি থাকার কথা না, কিন্তু আসলে ব্যাপারটা কি হয়, কৌশিক নলের মধ্যে একটা কৌশিকতা ধর্ম আছে, কৌশিকতা ধর্মটা কি করে পানিটাকে একটু উপরের দিকে টেনে নেয়। ঠিক আছে, বায়োলজিতে বলছো তোমার হচ্ছে গাছ, গাছ কি করে, গাছ হচ্ছে কৌশিকতার মাধ্যমে মাটি থেকে পানি তুলে দেয় না, এটাই হচ্ছে সেম ধর্ম। এই যে এটা হচ্ছে কৌশিকতার জন্য এই জিনিসটা কি হয়, একটু উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে এই যে এভাবে করে শেপ ধারণ করে। ঠিক আছে, তাই দেখো এই যে এখানে কি পরিমাণ পানি উঠছে এই জিনিসটা বের করার জন্য, অথবা হচ্ছে স্পর্শকোণ, স্পর্শকোণ কোনটা, এই যে এটা, এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো বের করার জন্য আমার উপরের সূত্রটা লাগে। এই যে এইচটা কি, এইচটা হচ্ছে আমার কতটুকু পানি উঠছে, থিটা হচ্ছে আমার স্পর্শকোণটা, আর হচ্ছে আমাদের কৌশিক নলের ব্যাসার্ধ, রো হচ্ছে তোমার যে তরলটা ইউজ করছে ওই তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষণ, আর টি কি ছিল, টি হচ্ছে আমাদের পৃষ্ঠটান ছিল। ঠিক আছে, তাহলে এগুলো ইউজ করলে তোমার কি যে মানটা পাবো ওইটাই অ্যান্সার আর কি। ঠিক আছে, তো দেখো এখান থেকে যদি আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথটা বলতেছে হচ্ছে আমাকে একটা কৌশিক নলের ব্যাস দেওয়া আছে। কি দেওয়া আছে, একটা কৌশিক নলের ব্যাস দেওয়া আছে, মানে কি, মানে আমাদের ব্যাসার্ধ আমরা যদি ভাগ করলে ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হচ্ছে বলতেছে হচ্ছে 0.02 ইন্টু 10^4। এটা হচ্ছে একটা কৌশিক নলের ব্যাসার্ধ। আচ্ছা, এরপর বলতেছে হচ্ছে এটাকে যখন আমি পানিতে ডুবাবো, পানি হচ্ছে নলের ভিতর দিয়ে 0.082 মিটার উপরে উঠে। তাহলে আমার কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে না, কত মিটার উপরে উঠছে, তাহলে উপরে উঠছে কত, 0.082 মিটার। আচ্ছা, তো বলতেছে হচ্ছে পানির পৃষ্ঠটানটা আমাকে বের করতে হবে। আর কিছু কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের স্পর্শকোণটা দেওয়া আছে, স্পর্শকোণ থিটা ইকুয়ালস টু বলতেছে হচ্ছে 0 ডিগ্রি। তারপর হচ্ছে পানির ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব রো ইকুয়াল টু বলতেছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আমাকে কি বের করতে হবে, আমাকে হচ্ছে পৃষ্ঠটান টিটা বের করতে হবে। তাই দেখো আমরা টি এর সূত্র আমরা কি জানি, টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু হচ্ছে আর রো জি এইচ ডিভাইড বাই কত, 2 cos থিটা। তাহলে দেখো এখানে আর এর ভ্যালু তুমি জানো, এটা রো এর ভ্যালু তুমি জানো 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু তুমি জানো, থিটার ভ্যালু তুমি জানো। তাহলে এই সবগুলো ভ্যালু এখানে বসাই দিবা, বসাই দিয়ে যেটা পাবো এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো তোমরা হচ্ছে কয়েকটা ভ্যালু একটু মুখস্থ রাখবা। সেটা হচ্ছে পানি এবং কাঁচ, পানি আর কি, পানি আর কাঁচের মধ্যে যে পৃষ্ঠটানটা, পানি আর পানি আর কাঁচের মধ্যে যে স্পর্শকোণটা, ওই স্পর্শকোণের মান যদি দেওয়া না থাকে তাহলে কত, 8 ডিগ্রি। আর হচ্ছে পারদ এবং কাঁচ, মানে এগুলো যদি তোমাকে যদি পরীক্ষায় দেওয়া না থাকে তাহলে হচ্ছে তুমি এই ভ্যালুগুলো ইউজ করবা। ধরো পানি দিয়ে ম্যাথ দিছে কিন্তু ভ্যালু দেওয়া নেই, তোমাদের এই ম্যাথটা এই ভ্যালু দিয়ে করতে হবে। ঠিক আছে, তাই তিটা এগুলো করতে হবে, তিটা এগুলো বলতে হচ্ছে 139 ডিগ্রি। একটু লেখা রাখো, শুধু এই দুইটা শিখলে হবে। একটা হচ্ছে পানি এবং কাচের মধ্যে পৃষ্ঠকোণ স্পর্শকোণ কত, 8 ডিগ্রি, পারদ এবং কাচের মধ্যে স্পর্শকোণ হচ্ছে কত, 139 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 10 দেখবো, আদর্শকে সাগ্রাসী গতিগত লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আদর্শ গেছে, আমাদের প্রথম সূত্রগুলো কি, আমাদের হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর হচ্ছে আমাদের সমন্বয় সূত্র। দেখো আমাদের বয়েলের সূত্র কি বলে, বয়েলের সূত্র বলে হচ্ছে তোমার কি, চাপ হচ্ছে তোমার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের কি ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে তোমার কি পি প্রপোর্শনাল টু কত, পি প্রপোর্শনাল টু হচ্ছে 1/v। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, এটা ইকুয়ালস টু কি পাবো, p1v1 ইকুয়ালস টু কত, p2v2। লিখে রাখো এগুলো, এই সূত্রগুলো লাগবে। আমি 3-4টা একসাথে সূত্র লিখে দিব, এই সূত্র সবগুলো একই সাথে একই রকম ম্যাথ। p1v1 ইকুয়ালস টু p2v2, এটা কার সূত্র, এটা হচ্ছে আমার বয়েলের সূত্র। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের চার্লস। দেখো চার্লস কি বলছে, চার্লস বলছে হচ্ছে তোমার নির্দিষ্ট চাপে, চার্লস কি বলছে, নির্দিষ্ট চাপে হচ্ছে তোমার কি আয়তন হচ্ছে তোমার কি তাপমাত্রার সমানুপাতিক। চাপ নির্দিষ্ট থাকবে মানে কি, পি হচ্ছে নির্দিষ্ট, আগেরটাতে নির্দিষ্ট কি ছিল, আগেরটাতে নির্দিষ্ট হচ্ছে তাপমাত্রা, মানে টি নির্দিষ্ট।
তোমরা কি পিভিটি এগুলো কি বুঝতেছো নাকি না? বুঝতেছি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে পি যদি নির্দিষ্ট হয় তাহলে বলতেছে হচ্ছে কি ভি প্রপোর্শনাল টু কত টি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা আর কি, ঠিক আছে? তাই দেখো এখান থেকে তোমরা কি পাবা, এখান থেকে হচ্ছে যদি ক্যালকুলেশন করো এটা থেকে পাবা হচ্ছে ভি1 ডিভাইড বাই টি1 ইকুয়ালস টু ভি2 ডিভাইডেড বাই টি2, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকেন্ড সূত্র। এরপর আছে তোমার গেলুসাকের সূত্র, ঠিক আছে? এরপর কার সূত্র? গেলুসাক। গেলুসাকের সূত্র কি বলছে? গেলুসাকের সূত্র বলছে হচ্ছে যদি আমার কি থাকে, ভি যদি নির্দিষ্ট থাকে, বয়েলের সূত্রে টি নির্দিষ্ট, চার্লসের সূত্রে পি নির্দিষ্ট, আর গেলুসাকের সূত্রে কে নির্দিষ্ট? ভি নির্দিষ্ট। ভি নির্দিষ্ট থাকলে বলতে হচ্ছে টি প্রপোর্শনাল টু কত টি। তার মানে কত হবে? তার মানে হচ্ছে আমাদের পি1 ডিভাইড বাই টি1 ইকুয়ালস টু কত? পি2 ডিভাইডেড বাই টি2, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমার কি নরমাল সূত্র। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে আমি আবারও লিখে দিচ্ছি, এগুলো লিখছো? তাহলে দেখো আমার যে তিনটা সূত্র যদি আমি একসাথে লিখি তাহলে কিরকম পাচ্ছি দেখো। আমার তিনটা সূত্র হচ্ছে তোমার, একটা হচ্ছে কি P1 V1 ইকুয়ালস টু কত? P2 V2। তারপর সূত্রটা কি? তারপর সূত্র হচ্ছে আমাদের V1 ডিভাইডেড বাই T1 T1 ইকুয়ালস টু B2 by T2 V2 ডিভাইড বাই T2। আর তার সূত্র হচ্ছে আমার P1 ডিভাইড বাই T1 P2 by T2 ইকুয়ালস টু P2 ডিভাইড বাই T2। আচ্ছা, তো বলতে চাচ্ছ তুমি যখন এই তিনটা সূত্রকে যখন তুমি কি করবা, একসাথে করবা, কি বললাম? তিনটা সূত্রকে তুমি কি করতে হবে? একসাথে করতে হবে। তাহলে কি পাবা দেখো তো। দেখো আমাদের বিষমান আমাদের তিনটা সূত্রকে একসাথে করলে সূত্রটা হচ্ছে এরকম, P1 V1 divided by T1 equals to P2 P2 V2 by T2 divided by T2, ঠিক আছে? তিনটা সূত্রকে যখন আমরা একসাথে লিখবো তখন হচ্ছে এই সূত্রটা পাবো। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। এটাকে বলে গ্যাসের সমন্বয় সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রটা একটু লিখে রাখো। আমাদের হচ্ছে এই চারটা সূত্র ইউজ করে আমরা এখন ম্যাথ দেখবো। আচ্ছা, তাই দেখো আমি এখন ম্যাথ দিচ্ছি, ম্যাথগুলো কোশ্চেন গুলো একটু লিখো। কোশ্চেন বলতে হচ্ছে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বলছে কি একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি? আমাদের T1 ইকুয়াল টু কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? এটাকে আমাদের কেলভিন নিয়ে যেতে হবে না? জি কেলভিন নিয়ে গেলে কি করতে হয়? 273 যোগ করতে হয়, 293 তাহলে 293 কেলভিন। 293। আচ্ছা, এরপর হচ্ছে বলতেছে হচ্ছে আমাদের এই গ্যাসের চাপ আয়তন কত গুণ করছে? চাপও দ্বিগুণ করছে, আয়তনও দ্বিগুণ করছে। তাহলে আমার তাপমাত্রা কত হবে? ঠিক আছে, তাহলে ধরো আমাদের আদি চাপ ছিল ধরো P1, ঠিক আছে? আদি আয়তন ছিল ধরো কত? V1। এখন বলছে কি চাপও দ্বিগুণ করছে, আয়তনও দ্বিগুণ করছে। তার মানে দেখো আমাদের P2 ইকুয়ালস টু কত হইছে? 2P 2P1। আর V2 ইকুয়ালস টু কত হইছে? V2 ইকুয়ালস টু 2V1 2V1। তাহলে আমাদের T2 টা আমাদের বের করতে হবে। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? আমাদের P1 P1 B1 by T1 T1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই T2। আচ্ছা, তো দেখো এখানে আমাদের P1 এর মান কত? P1 এর কোনো মান নেই, P1 মানে শুধু P1, V1 এ শুধু V1, আর T1 হচ্ছে তোমার কত? 293। আর P2 ইকুয়ালস টু কত? P2 ইকুয়ালস টু পাইছি আমরা 2P1, V2 ইকুয়ালস টু পাইছি হচ্ছে 2V1, আর T2 এর মান আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো উভয় পাশ থেকে আমাদের P1 কাটারি যায়, V1 কাটারি যায়, তাহলে আমাদের T2 ইকুয়ালস টু কত থাকে? আর গুণন করলে T2 ইকুয়ালস টু থাকে হচ্ছে 4 × 293, ঠিক আছে? 4 ইন্টু কত? 293। এটা করলে দেখবো হচ্ছে অ্যান্সার আসছে হচ্ছে 1172 কেলভিন, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা সেলসিয়াসে নিতে চাই তাহলে কি করব? 273 বিয়োগ করব, বিয়োগ করলে আসবে হচ্ছে 899 ডিগ্রি সেলসিয়াস।
এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো। এরপরে ম্যাথ বলতেছে হচ্ছে 0°C তাপমাত্রায় কোন গ্যাসের চাপ দেওয়া আছে হচ্ছে 5 × 10⁵ কি বলছি? 0°C তাপমাত্রায় মানে T ইকুয়াল টু কত? T1 ইকুয়াল টু কত? T1 ইকুয়াল টু 0°C মানে আমাদের কত? 273। 273 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের চাপ বলতেছে কত? চাপ মানে কি পি, তাহলে আমরা এখানে P1 দিব। বলতে হচ্ছে 5 × 10⁵ এত প্যাসকেল। 0°C তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 5 × 10⁵ প্যাসকেল। 80°C তাপমাত্রায় এর চাপ কত হবে? তার মানে দেখো আমার P2 ইকুয়ালস টু কত বলতেছে, এটা আমাদের বের করতে হবে। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে কত? 80°C তাপমাত্রা। তাহলে 80°C তাপমাত্রা মানে কত কেলভিন হবে? 273 যোগ করতে হবে। আর 273 যোগ করলে কত পাবা? 313 কত? 313 না না, 80° যোগ করবা। 273 সাথে 80 যোগ করবা, তুমি 40 যোগ করছো। ঠিক আছে, পাবো হচ্ছে স্যার 353। 353 কেলভিন। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে আমাদের আয়তন কি কোনো চেঞ্জ করছে? এখানে কিন্তু আমাদের আয়তন চেঞ্জ করার কিছুই বলে নাই। তার মানে এখানে আমাদের আয়তনটা কি আছে? নির্দিষ্ট আছে। আর আয়তন যদি নির্দিষ্ট থাকে আমাদের সূত্র কোনটা? P1/T1 P1/T1 ইকুয়ালস টু কত? P2 / T। P2/T তাহলে দেখো এখানে আমাদের P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 5 × 10⁵। ঠিক আছে, আর T1 এর ভ্যালু হচ্ছে 273। P2 এর ভ্যালু তোমার জানা নাই, এটাই তোমাকে বের করতে হবে। T2 এর ভ্যালু দেওয়া হচ্ছে 353। এরপর হচ্ছে যে এখান থেকে ওইটাকে 353 কে ওদিকে গুণ করে দিবা, তাহলে হচ্ছে P2 পাই যাবা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কোন একটা হ্রদ, হ্রদ মানে বুঝো, মানে হচ্ছে যে তোমার হাওর না, যা হোক, মানে কোন একটা পুকুর বা হচ্ছে কোন একটা হ্রদ। ঠিক আছে, হ্রদের হচ্ছে কি বের করতে হবে? গভীরতা বের করতে হবে। ঠিক আছে, এই টাইপের আর কি। তো দেখো আমাকে বলতেছে হচ্ছে কোন একটা পুকুরের তলদেশ থেকে পানি উপরিতলে আসায়। ঠিক আছে, কোশ্চেনটা একটু লিখো তোমরা। কোন একটি পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায়, কোন একটি পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। ঠিক আছে, কোন একটি পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। ঠিক আছে, স্যার কোয়েশ্চেনটা বলেন। হ্যাঁ কোশ্চেন তো বলতেছি কোন একটি পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। তোমরা শুনতেছো না কথা? শুনতেছি স্যার। আচ্ছা, তো বলতে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ ও পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চাপ। আর ঘনত্ব বলতে হচ্ছে 10³ কেজি পার মিটার কিউব। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর পানির ঘনত্ব 10³ কেজি পার মিটার কিউব। আমাকে পুকুরের গভীরতা বের করতে বলছে। কি? পুকুরের গভীরতা নির্ণয় করো। আবার বলতেছি কোন একটি পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ ও পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং 10³ কেজি পার মিটার কিউব। হ্রদের গভীরতা নির্ণয় করো, পুকুরের গভীরতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার কি ইনফরমেশন দেওয়া আছে, আমি যদি একটু করে লিখি। সেটা হচ্ছে একটা পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসছে, এই জন্য একটা বায়ু বুদবুদ আয়তনে কত গুণ হয়ে গেছে? 5 গুণ হয়ে গেছে। তার মানে দেখো আমাদের তলদেশে ধরো আমার আয়তনটা V1 ছিল, তাহলে আমার পানির উপরিতলে কত হবে? 5 5V1 না? দেখো এখানে আমার দুইটা সিনারিও চিন্তা করতে হবে। এই ধরো হচ্ছে, এটা হচ্ছে ধরো তোমার পুকুরটা। ঠিক আছে, এই যে এটা ধরো হচ্ছে পুকুরটা। ঠিক আছে, তাহলে দেখো এই পুকুরে হচ্ছে বলতে হচ্ছে এখানে একটা কি ছিল? এখানে একটা বায়ু বুদবুদ ছিল। এই বায়ু বুদবুদটা যখন হচ্ছে এখানে উপরে চলে আসছে,
ঠিক আছে, বায়ুর তেল যখন উপরে চলে আসে তখন বলছে আয়তন 5 গুণিত, মানে এটা যদি আমার V1 হয়, এটা আমাদের কত হচ্ছে V2। মানে দেখো আমি উপরিতলটাকে, মানে পুকুরের উপরিতলটাকে আমি কি কত নাম্বার ধরতেছি, 2 নাম্বার কেস, মানে সেকেন্ড কেস, আর প্রথমটাকে আমি 1 নাম্বার কেস। এই জন্য হচ্ছে তলদেশকে আমি V1 লিখছি, উপরিতলকে V2 লিখছি। ঠিক আছে, মানে কাকে 1 লিখতেছি কাকে 2 লিখতেছি এটা মাথায় রাখার জন্য আর কি। আচ্ছা, এরপর একটা কিসের সম্পর্ক আছে, এখানে দেখেন আমাদের তাপমাত্রা চেঞ্জ করার কোনো কথা বলে নাই, তার মানে কি তাপমাত্রাটা স্থির। তাহলে এখানে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি চাপ। আচ্ছা, চাপ দেখো বলতেছে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে তোমার কত, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে দেখো বায়ুমণ্ডলের চাপ, এখন বলো তুমি যখন হচ্ছে এই যে একটা পুকুরের মধ্যে, ঠিক আছে, একটা পুকুরে হচ্ছে 2 ধরনের চাপ থাকে। একটা হচ্ছে কি, যখন তুমি পুকুরের উপরিতলে থাকবা, এই যে এখানে যখন একটা বুদবুদ আছে, এটার উপর কি পানির কোনো চাপ আছে? নাই। কেন? কারণ হচ্ছে পানি হচ্ছে বুদবুদটার নিচে। পানি কোথায় আছে? বুদবুদটার নিচে। তার ফলে হচ্ছে তোমার এই বুদবুদের উপর পানি কি দিতে পারতেছে না, কোনো চাপ দিতে পারতেছে না। তাহলে এটার উপর কোন চাপটা আছে? শুধু বায়ুমণ্ডলের চাপ না, শুধু বায়ু চাপটা কাজ করতেছে না এটার উপর। কারণ কি? কারণ হচ্ছে এটার উপর পানি কোনো চাপ দিতে পারতেছে না, শুধু বায়ুটাই চাপ দিচ্ছে। এবার বলো, যখন হচ্ছে এটা কি ছিল, গভীরে ছিল, তলদেশে ছিল, তখন হচ্ছে দেখো এটার মধ্যে 2টা চাপ কাজ করতেছে। একটা হচ্ছে এই দেখো উপরে অনেকগুলো পানি না, এই পানিগুলো ওর উপর একটা চাপ দিচ্ছে, পানি চাপ, পানির চাপ। আর হচ্ছে দেখো বায়ুমণ্ডলও তো এটার এখানে কাজ করতেছে, তাই না? বায়ুমণ্ডল তো সব জায়গায় আছে, তো এখানে কি বায়ুমণ্ডলের চাপটাও কাজ করতেছে, বায়ু চাপটাও কাজ করতেছে। ঠিক আছে, তার মানে দেখো যখন হচ্ছে আমার তলদেশে থাকবে একটা বুদবুদ, তখন ওর মধ্যে কি কি কাজ করে, পানির চাপও কাজ করে, বায়ুমণ্ডলের চাপও কাজ করে। আর যখন উপরিতলে থাকবে তখন কি কাজ করবে, শুধু বায়ুমণ্ডলের চাপটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে যে উপরিতলে যে বুদবুদটা আছে, এখানে আমরা শুধু বায়ুমণ্ডলের চাপটা কাজ করবে না। তার মানে দেখো বায়ুমণ্ডলের চাপ তোমার কত দেওয়া আছে, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর উপরিতলটাকে আমরা কি দিচ্ছি, 2 নাম্বার কেস, তাহলে P2 ইকুয়াল টু কত হবে, P2 ইকুয়াল টু হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন বলো তাহলে P1 কত হবে? ঠিক আছে, এখন হচ্ছে আমাদের P1 টা কত হবে, আমি এদিকে একটা মুছে দিই। দেখো P1 মানে কি, P1 মানে হচ্ছে আমাদের তলদেশে চাপ কত। ঠিক আছে, তো তলদেশের চাপটা আমরা কেন বের করবো, তলদেশের চাপ, তলদেশে কোন কোন চাপ কাজ করতেছে? H rho P1 হ্যাঁ, একটা হচ্ছে পানি চাপ, একটা হচ্ছে বায়ু চাপ। তাহলে বায়ু চাপটা তো আমরা জানি, সেটা কত, 10⁵ প্লাস পানি চাপ কেমনে বের করে, দেখো আমাদের কোন একটা পানি থেকে H গভীরতায় যদি কোন একটা বস্তু থাকে, ওটার উপর পানি চাপের সূত্র কি, পানি চাপের সূত্র হচ্ছে P ইকুয়াল টু H রো জি। কত? H রো জি। H হচ্ছে কতটুকু পানি, মানে কতটুকু গভীরতা আছে ওটা, রো হচ্ছে তোমার ঘনত্বটা, পানির ঘনত্বটা, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এখানে তাহলে পানি চাপ কত হবে, সেম H রো জি। এই দুটোর যোগফল হবে না টোটাল চাপটা। ঠিক আছে, সুতরাং একটু মাথায় রাখি, সেটা হচ্ছে পানির ভিতরে চাপ কত, H রো জি। আচ্ছা, তাহলে দেখো P1 আমাদের জানা আছে, তাহলে এখানে যেহেতু আমাদের তাপমাত্রা যেহেতু স্থির, তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে কোনটা, P1 V1 ইকুয়ালস টু P2 V2। ঠিক আছে, আচ্ছা, তো দেখো P1 এর ভ্যালু কত দেওয়া আছে, P1 এর ভ্যালু দেওয়া আছে 10⁵ প্লাস H রো জি ইনটু, এটা হচ্ছে আমাদের P1, আর V1 কত, V1 হচ্ছে, আচ্ছা V1 তো দেওয়া নেই, V1 মানে শুধু V1। আচ্ছা, P2 হচ্ছে কত, P2 হচ্ছে 10⁵, আর V2 হচ্ছে কত, 5V1। তাহলে দেখো V1 কাটারে যাবে দুই পক্ষ থেকেই। তাহলে দেখো এখানে হচ্ছে সব ভ্যালু তুমি জানো, রো এর অ্যান্সারও তুমি জানো, রো হচ্ছে কত, 1000 দেওয়া আছে। জি এর ভ্যালু কত, অভিকর্ষীয় ত্বরণ 9.8। তার মানে দেখো তুমি সব ভ্যালু জানো, তাহলে এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করতে পারবো না এবার। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ম্যাথটা চাইলে এইভাবে করতে পারো, বা হচ্ছে এটার জন্য একটা শর্টকাট একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি, সূত্রটা বলতেছে হচ্ছে তোমার, আহ এটা আসলে শর্টকাটটা আসলে একটু মানে ওনাকে একটু কঠিন হইতে পারে, এই জন্য তোমাকে আমি এই টাইপটা দেখাইলাম। নর্মালি গেমটা করতে এটা দেখাইছি। আর যদি তুমি যদি এক লাইনে করতে চাও, তাহলে হচ্ছে বলতেছে এইচ ইকুয়াল টু হচ্ছে তোমার, এইচ ইকুয়াল টু হচ্ছে n-1 ইনটু পি ডিভাইডেড বাই হচ্ছে রো জি। ঠিক আছে, এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু n-1 ইনটু পি ডিভাইডেড বাই রো জি। তাহলে n মানে কি, n মানে হচ্ছে বুদবুদটা কত গুণ হইছে। তাহলে বুদবুদ কত গুণ হয়েছিল, 5 গুণ ছিল না, এই জন্য n এর মান কত, n এর মান হচ্ছে 5। আর পি হচ্ছে কি, পি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে আমাদের 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, আর রো তো তুমি জানো, যেটা হচ্ছে পানি ছিল, যেহেতু পানির ঘনত্ব দেওয়া ছিল 1000 কেজি পার মিটার কিউব।
আর হচ্ছে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে সবগুলো ভ্যালু এখানে বসাই দিবা, তাহলে এইচ এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এভাবেও করতে পারো, অথবা হচ্ছে যেভাবে নরমালি দেখে দিয়েছি ওইভাবে করতে পারো। এইভাবে করলে মানে এক লাইনে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, দেখো একটু একটু দাঁড়াও। হ্যালো, আচ্ছা, দেখো এরপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো দেখো আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আর ইকুয়ালস টু কি বলতেছে? দেখো সূত্রটা সিম্পল, সূত্র হচ্ছে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এটাই সূত্র। ঠিক আছে, একদম সিম্পল। এখন আমাদের মেইন কথা হচ্ছে স্মল এফ কি ক্যাপিটাল এফ কি, এই দুটো জিনিস দিয়ে সবাই কনফিউজ করে ফেলে। দেখো আমি লিখে দিচ্ছি স্মল এফ কি কি, ক্যাপিটাল এফ কি কি, এগুলো একদম খাতা একদম স্পষ্ট করে লিখো। তাই দেখো স্মল এফ কি, স্মল হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। মানে বায়ুতে বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ওইটার চাপ। ম্যাথ করালে তখন দেখবে এগুলো কি জিনিস। আপাতত আমি যেগুলো লিখতেছি এগুলো লিখে ফেলো। বায়ুতে উপস্থিত, আচ্ছা তোমরা একটু মিউট করে ফেলো, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তারপর আনমিউট করে কোশ্চেনটা করিও। মানে বিভিন্ন জন থেকে হচ্ছে গাড়ির সাউন্ড টাউন্ড আসতেছে, তো ওই জন্য। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, আওয়াজ আসছে। হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে স্মল এফ কি, স্মল এফ হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ইকুয়ালস টু কি লেখা যায়, সেটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এই দুটো হচ্ছে স্মল এফ। এই দুটোর মধ্যে যে কোনোটা বলে দিতে পারে তোমাকে। এগুলো বলে তুমি কি দেখবা, এগুলো বলে স্মল এফ। তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় কোনো স্থানে কি জমে, শিশির জমে। ঠিক আছে, এটাকে শিশিরাঙ্ক বলে। তাহলে স্মল এফ কি, স্মল এফ হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এবার আসো আমাদের ক্যাপিটাল এফ কি জিনিস। দেখো ক্যাপিটাল এফ এর একটাই পরিচয়, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। মানে এখন বায়ুতে যে তাপমাত্রা, ওই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান। ঠিক আছে? আচ্ছা, বায়ুর তাপমাত্রা, ঠিক আছে। বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। দেখো স্মল এফ কি, স্মল এফ আমি আবার বলতেছি। দেখো স্মল এফ হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফ কি, ক্যাপিটাল এফ হচ্ছে বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ওইটা হচ্ছে কি পরিমাণ উপস্থিত আছে। স্মল এফ হচ্ছে কি, স্মল এফ হচ্ছে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে ওইটার চাপ। আর ক্যাপিটাল এফ কি, ক্যাপিটাল এফ হচ্ছে এই তাপমাত্রায় বায়ুটাকে সম্পৃক্ত করলে তখন যে চাপটা পাবো। দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখো স্মল এফ এ সম্পৃক্ত নাই, ক্যাপিটাল এফ এ সম্পৃক্ত আছে।
আবার স্মল এফ আরেকটা সম্পৃক্ত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কিসের জন্য, সেটা হচ্ছে আবার শিশিরাঙ্কের জন্য। শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বলে, তখন আবার এটা আবার স্মল এফ। ঠিক আছে, এই পরিচয়গুলো একটু লিখে রাখো, এই পরিচয়গুলো মাথায় থাকলে এই ম্যাথটা একদম ইজি। দেখো আমি একটা ম্যাথ করাই। আচ্ছা, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের কি গ্লেসিয়াসের সূত্র। যদি এটা খুব বেশি ইউজ হবে বলে আমার মনে হয় না, তাও এটা একটু লিখে রাখো, সেটা গ্লেসিয়াসের সূত্র। তো দেখো গ্লেসিয়াসের সূত্র কি বলে, গ্লেসিয়াস, ঠিক আছে, গ্লেসিয়াসের সূত্র বলতে হচ্ছে তোমার θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে আমাদের গ্লেসিয়াসের সূত্র। তো এখানে θ1টা কি, θ1টা বলতে হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। ঠিক আছে, শুষ্ক ভাল্ব শুষ্ক ভাল্ব, এটা হচ্ছে কার তাপমাত্রা, শুষ্ক ভাল্বের তাপমাত্রা আর কি। ঠিক আছে, আমি আর লিখতেছি না, শুষ্ক ভাল্বের তাপমাত্রা। শুষ্ক ভাল্ব দিয়ে যে থার্মোমিটার তৈরি করা হয়, এটার কি, ওইটা তাপমাত্রাটা মানে হচ্ছে কি যেটা শুষ্ক থাকে আর কি, বুঝছো না, গ্লেসিয়াস। আর θ2 কি, θ2 হচ্ছে তোমার এটা বলেছে কি, এটা হচ্ছে আর্দ্র বাল্ব, মানে যেটা ভেজা। গ্লেসিয়াসের তাপমাত্রা নির্ণয় করা যায়, গ্লেসিয়াস সূত্র বের করার জন্য আমরা কি দেখছিলাম, ওই যে দুইটা থার্মোমিটার থাকে, একটা থার্মোমিটার কি থাকে, শুকনো থাকে, ওটা হচ্ছে শুষ্ক বাল্ব। আর একটা থার্মোমিটার কি থাকে, ভেজা থাকে, ওটা হচ্ছে আর্দ্র বাল্ব। আর্দ্র বাল্বের তাপমাত্রা। ঠিক আছে, আর জি কি, জি হচ্ছে গ্লেসিয়াসের ধ্রুবক, যেটা হচ্ছে তোমাকে কি দেওয়া থাকবে, আহ পরীক্ষায় দেওয়া থাকবে, এটা জি এর মান কি দেওয়া থাকবে, পরীক্ষায় দেওয়া থাকবে। আর থিটা কি জিনিস, থিটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। এটা হচ্ছে কখন, এটা হচ্ছে যদি আমাদের শিশিরাঙ্কটা বের করতে হয়। ঠিক আছে, শিশিরাঙ্ক বের করতে বলতে পারে, ওইটার জন্য সূত্র। দেখো আমি আবারও বলতেছি, θ1 কি, θ1 হচ্ছে আমাদের শুষ্ক বাল্বে যে তাপমাত্রা দেওয়া থাকবে ওইটা। ঠিক আছে, θ2 হচ্ছে কি, θ2 হচ্ছে আর্দ্র বাল্বে যে তাপমাত্রা দেওয়া থাকবে ওইটা। জি হচ্ছে কি, জি হচ্ছে গ্লেসিয়াসের ধ্রুবক, যেটা হচ্ছে পরীক্ষায় একদম দেওয়া থাকবে স্পষ্ট করে। আর থিটাটা কি, এই যে এই থিটাটা মাঝখানে এই যে একটা থিটা আছে, এই থিটাটা কি, এটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। তোমাকে অন্যগুলো ভ্যালু সবগুলো বলে দিবে, θ1 θ2 জি এর ভ্যালু বলে দিবে, এরপর তোমাকে শিশিরাঙ্ক বের করতে বলবে। এই ম্যাথগুলো একদম ইজি, এগুলো কোনো আসেও না। তাও হচ্ছে আমি সূত্রটা লিখে দিচ্ছি যাতে হচ্ছে ভুল না হয় আর কি। আচ্ছা, তো দেখো এরপর যদি আমরা একটা ম্যাথ দেখি, আপনি কি আদৌ দেখে বলতে হচ্ছে কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কোনো একদিন, কোশ্চেনটা লিখো একটু, কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। কোন একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন বুঝতেছো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখো, কোন একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে যথাক্রমে 4 × 10⁻³ মিটার এবং 2 × 10⁻³ মিটার। ঠিক আছে, 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 4 × 10⁻³ মিটার এবং 2 × 10⁻³ মিটার। তাহলে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমার কি কি দেওয়া আছে আমাকে একটু বলো। আমাকে হচ্ছে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি, একটা হচ্ছে 15 ডিগ্রি। 20 ডিগ্রির হচ্ছে কি, এটা হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা, মানে আমি এখন যে বায়ুতে অবস্থান করতেছি ওই বায়ুর তাপমাত্রা। একটা কি দেওয়া আছে, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক কত দেওয়া আছে, 15 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের স্মল এফটা কি ছিল বলো তো। এই দেখো আমাদের এখানে লেখা আছে স্মল এফ কি ছিল, একটা হচ্ছে হয়তো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, না হচ্ছে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এখানে দেখি, এখানে আমাদের কোশ্চেনে কি বলা আছে, 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে না। এখন দেখো 15 ডিগ্রিটা কি, এটা আবার শিশিরাঙ্ক না। তাহলে দেখো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সম্পৃক্ত বাষ্পচাপটা দেওয়া আছে ওটা আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ না, যেটা আমাদের কি স্মল এফ। আচ্ছা, তো দেখো আমাদের 15 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপের মান কত দেওয়া আছে, সেটা বলতে হচ্ছে 2 × 10⁻³ মিটার। 2 × কত, 10⁻³ মিটার। এটা আসলে পারদ আর কি। ঠিক আছে,
20 10 ইনভার্স 3 মিটার পার এইচজি। ঠিক আছে, আমার কথা বুঝা গেছে? এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল হচ্ছে 20 10 ইনভার্স 3 মিটার। কেন? কারণ হচ্ছে আমাদের কি ছিল, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, আর এখানে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এটাই দেওয়া আছে। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে বায়ু তাপমাত্রা। বায়ু তাপমাত্রা কত ছিল? 20 ডিগ্রি। আর 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত? সেটা হচ্ছে 4 × 10 ইনভার্স 3 মিটার। আর বায়ু তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, তাই দেখো একটা হচ্ছে কি বায়ু তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ, যেটা হচ্ছে কত? 4 × 10 ইনভার্স 3 মিটার এইচজি। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে না? তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে আমাদের স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এটাকে যখন তুমি ভাগ করে করবা তখন পাবো হচ্ছে 50%। কত পাবা? 50%। তাহলে এটা আপেক্ষিক আর্দ্রতা কত? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। ক্লিয়ার হয়েছে ম্যাথটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এরপর হচ্ছে আমাদের আরেকটা সূত্র। তাহলে দেখো আমাদের আপেক্ষিক আর্দ্রতা শেষ, গ্যাস শেষ, আমাদের আর বাকি আছে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, তাহলে দেখো গতিতত্ত্বের আদর্শ সমীকরণটা কি? আচ্ছা না, এর আগেও তো আরেকটা গিয়া বাকি আছে, আমাদের আদর্শ গ্যাসের সূত্র বাকি আছে। একটু দাঁড়াও, আদর্শ গ্যাসের সূত্রটা পড়ে ফেলি। হ্যাঁ, দেখো আদর্শ গ্যাসের সূত্র কি? আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইকুয়ালস টু কত? পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। ঠিক আছে, তাহলে এখানে সবগুলো পরিচয় তুমি বুঝতেছো। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে কি? এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। এন হচ্ছে মোল সংখ্যা। আর কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর হচ্ছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এসআই এককে, এসআই এককে বলতেছে যেটা এর কত? 8.314। আর এর এসআই একক কত? 8.314 জুল পার পার মোল পার কেলভিন। কেলভিন পার মোল। ঠিক আছে, অথবা হচ্ছে যদি ইনভার্স দিয়ে লিখতে চাই তাহলে হচ্ছে কি জুল পার মোল পার কেলভিন। আর হচ্ছে আরেকটা একক আছে, সেটা হচ্ছে কত? 0.0821। এবং এটার একক কত? এটার একক হচ্ছে লিটার এটিএম। লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার আরেক দুটো ভ্যালু। প্রথমটা কিসের জন্য? প্রথমটা হচ্ছে যদি তুমি এসআই একক ইউজ করো, সবগুলোকে কিসে নিয়ে যাও? এসআই এককে নিয়ে যাও। আর সেকেন্ডটা কখন? যখন হচ্ছে তুমি আয়তনটা লিটারে রাখবা। সেকেন্ডটা কখন হবে? সেকেন্ডটা হচ্ছে যদি আয়তনটাকে কিসে রাখো? লিটারে রাখো। আর হচ্ছে চাপটাকে কিসে রাখো? চাপটাকে এটিএম এ রাখো, তখন হচ্ছে সেকেন্ডটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখান থেকে এদের তো কোনো ম্যাথ দেখতেছি না। হ্যাঁ, এটা থেকে ম্যাথ করাতে চাইলে কিরকম হবে? আচ্ছা, দেখো ম্যাথটা দেখো, আমি একটা ম্যাথ লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ম্যাথটা লিখো। ম্যাথটা হচ্ছে আমাদের সাপোজ ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডের, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন, 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন দেওয়া হচ্ছে সাপোজ তোমার 20 লিটার। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন দেওয়া আছে কত? 20 লিটার। তাহলে হচ্ছে তোমাকে কি বের করতে বলছে? হ্যাঁ, তোমাকে হচ্ছে এটা চাপটা বের করতে হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি চাপটা বের করতে হবে, পিটা কত বের করতে হবে। ঠিক আছে, তাহলে সূত্র কি হবে? সূত্র হচ্ছে পিভি ইকুয়ালস টু কত? পিভি ইকুয়ালস টু হচ্ছে আমার এনআরটি। তাহলে বলো পি এর ভ্যালু তো তোমার জানা নাই,
আমি সবগুলোকে এসআই এককে নিয়ে যাব। এটা কি দেওয়া আছে? ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে হচ্ছে 20 লিটার। আচ্ছা 20 লিটার মানে কি? লিটার মানে আমাদের ডেসিমিটার কিউবের সমান না? যেটা আমরা কি লিখতে পারি 20 ডেসিমিটার কিউব। তো এটা যদি আমরা মিটার কিউবে নিয়ে যাই তাহলে কি পাবো? 20 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব না? এটা বুঝছো? এই কনভার্সনটা বুঝছো? কেমনে আসছে এটা বুঝছো? 20 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব। তাহলে দেখো ভি এর ভ্যালুটা এখানে বসাই দিবা 20 ইনটু 10 ইনভার্স 3। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা। মোল সংখ্যা জন্য আমরা কি করি? ভর ডিভাইডেড বাই মোলার ভর না? তাহলে এখানে ভর কত আছে? 20, মোলার ভর কত? মোলার ভর হচ্ছে 44। যেহেতু কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44 আর কি। 44 আর যেহেতু আমরা সবগুলোকে এস এককে নিয়ে করতেছি, তাহলে আরটা কিসে বসাবো? এস এককে, যেটা হচ্ছে 8.314 6.314 পিভি ইকুয়ালস টু এনআরটি। আমি এটা কি লিখছি? তাই টি কত? টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাই দেখো 25 ডিগ্রি সেলসিয়াস হলে আমাদের কত কেলভিন? সেটা হচ্ছে 298 কেলভিন। তাহলে এখান থেকে এবার পিটা বের করবা, সবগুলো ক্যালকুলেশন করে যত আসবে এটা অ্যান্সার। ঠিক আছে? দেখো, স্যার এসা একক কেন বের করছেন? কারণ হচ্ছে আমি আর এর ভ্যালুটা কি বললাম? আর এর ভ্যালুটা হচ্ছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 8.314 যেটা হচ্ছে এস এককে, আর একটা হচ্ছে কি 0.081 যেটা হচ্ছে লিটার এটিএম এককে। তো আমি কি করবো? আর এর ভ্যালু তো যে কোনো একটা বসাতে পারবো। তো আমি সবগুলোকে কিসে নিয়ে গেছি? এস এককে নিয়ে গেছি। তুমি চাইলে সবগুলোকে কিসে নিয়ে যেতে পারো? লিটার এটিএম নিয়ে 0.081 বসাতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা করবা। আমি এখানে আর এর ভ্যালু 8.314 বসাবো, এই জন্য হচ্ছে সবগুলোকে এস এককে নিয়ে আসছি। বুঝা যাচ্ছে কথাটা? বুঝা যাচ্ছে নাকি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের হচ্ছে কি আণবিক তত্ত্বের সরি গ্যাসের হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণটা। আচ্ছা তো এরপর আসো, এরপর হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব থেকে আসলে কোন জিনিসগুলো লাগবে সেটা দেখো। আমাদের হচ্ছে প্রথমে গ্যাসের গতিতত্ত্বের হচ্ছে আদর্শ সমীকরণটা। গ্যাসের গতিতত্ত্বের আদর্শ সমীকরণ কত? সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কত? 1/3 1/3 mnc স্কয়ার। m ইনটু ক্যাপিটাল N ইনটু সি আরএমএস স্কয়ার। এটা হচ্ছে সি আরএমএস। আমরা কথা বুঝাইতে পারছি? পিভি ইকুয়ালস টু কত? 1/3 mnc স্কয়ার। তাহলে পি আর ভি তো চিনতেছো, এম কি? এম হচ্ছে একটা অণুর ভর। এম কি? এম হচ্ছে একটি অণুর ভর। দেখো এটা কিন্তু এক মোল অণুর ভর না, এটা কি একটি অণুর ভর। আর এন কি? এন হচ্ছে আমাদের অণু সংখ্যা। এন কি? এন হচ্ছে আমাদের অণু সংখ্যা। আর সি কি? সি হচ্ছে আমাদের গ্যাসের হচ্ছে কি? গ্যাসের আরএমএস ভেক্টর। আরএমএস মানে কি? আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কয়ার, সি আরএমএস। ঠিক আছে? তাহলে পিভি ইকুয়ালস টু কত? পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 mnc স্কয়ার। অথবা সূত্রটা এরকম লিখতে পারো, সেটা হচ্ছে 1/3। আচ্ছা এটাকে দেখো সূত্রটা আমি একটু বুঝাই আসলে কিরকম আসবে। দেখো পিভি ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। এই যে mn টা লিখলাম, m কি? m হচ্ছে একটা অণুর ভর, n হচ্ছে অণুর সংখ্যা। তাহলে দেখো আমাদের একটা অণুর ভর দেওয়া আছে, কয়টা অণু আছে এটাও বলে দেওয়া আছে। তাহলে এখানে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আসলে কি পাবো? টোটাল গ্যাসের ভরটা পাচ্ছি না আমরা? আমার কথা বুঝতে পারছো? একটা অণুর ভর দেওয়া আছে, কয়টা অণু আছে এটা বলে দিচ্ছে। ঠিক আছে? তার মানে দেখো একটা অণুর ভর হচ্ছে ধরে নাও আমাদের স্মল m। তাহলে আমার nটা অণুর ভর কত হবে? স্মল m ইনটু ক্যাপিটাল N না? তো এই nটা অণুর ভরই তো হচ্ছে কি আমার গ্যাসের মোট ভর না? তাহলে এই গ্যাসের মোট ভরকে রেখে আমি কি W দিয়ে লিখতে পারি না এখন? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে এটা W লিখলাম, W ইনটু কত? সি আরএমএস স্কয়ার। আচ্ছা এখন বলো এই যে W আছে, এটাকে আমরা ভাগ করে দিতে পারি না? P ইকুয়ালস টু 1/3 ইনটু কত? ইনটু হচ্ছে W ডিভাইড বাই V ইনটু কত? সি আরএমএস স্কয়ার। এখন দেখো W বাই V মানে কি? আমাদের ভর বাই আয়তন না? ভর বাই আয়তন মানে কি? আমাদের এটা ঘনত্ব না? তাই এটাকে আমরা কি লিখতে পারি? P ইকুয়ালস টু কত? 1/3 রো সি আরএমএস স্কয়ার। ঠিক আছে? এটা একটা সূত্র। টোটাল দুটো সূত্র, একটা হচ্ছে P ইকুয়ালস টু 1/3 রো সি স্কয়ার, আর একটা হচ্ছে PV ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। ঠিক আছে? আচ্ছা এটাও গেল। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, এই যে আমরা সিআরএমএস লিখতেছি, ঠিক আছে? এই সিআরএমএস কি গ্যাসের আরএমএস ভেক্টর, এটার একটা সূত্র আছে না? তাহলে এই সিআরএমএস বের করার সূত্রটা কি? T/m into 10^3 রুট ওভার কত? 3RT/m 3RT ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমার কি গ্যাসের আরএমএস ভ্যালু, সেটা হচ্ছে কত? রুট ওভার 3RT বাই এম, অথবা অথবা রুট ওভার 3P ডিভাইডেড বাই রো। 3P ডিভাইডেড বাই কত? রো। যে কোনোটা ইউজ করতে হইতে পারে। ঠিক আছে? যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে সেকেন্ডটা, আর যদি ভর দেওয়া থাকে তাহলে প্রথমটা।
ঠিক আছে, সিআরএমএস ইকুয়াল কত রুট ওভার 3RT/m অথবা কি রুট ওভার 3p ডিভাইড বাই রো। তাহলে দেখো এখান থেকে আমরা যদি একটা ম্যাথ দেখি, বলতেছে হচ্ছে আচ্ছা তোমরা কি এসটিপি এসএটিপি এগুলো বুঝো? জি স্যার। দেখো আমি তো বলে হ্যাঁ দিচ্ছি, স্যার। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। প্রেসার এখানে টি এর ভ্যালু কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। 273 কেলভিন। আর হচ্ছে তোমার কি পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 180। 180। যদি তোমাকে এসটিপি বলে দেওয়া থাকে বা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এই কথাটা যদি বলে দেওয়া থাকে তাহলে বুঝে নিবে কি তোমাকে এই দুটো ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের এনটিপি। এনটিপি মানে কি? নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, মানে রুম টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখানে টি কত? এখানে টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে তোমার না টিভিতে 20 ডিগ্রি। এনটিপি 25 ডিগ্রি 25। স্যার 25 ডিগ্রি তো এসএটিপি। এসএটিপি 20 ডিগ্রি। এসটিপি আচ্ছা আমি বলতেছি, ওয়েট করো। পি হচ্ছে কত? পি হচ্ছে 180m। আচ্ছা এরপর হচ্ছে দেখো এসএটিপি। এসএটিপি কি? এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে এদিকে কি? এদিকে হচ্ছে অ্যাম্বিয়েন্ট। এখানে টি কত? এখানে টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 298 কেলভিন। এখানে ডিফারেন্স কোনটা? এখানে ডিফারেন্স হচ্ছে প্রেসারটা। প্রেসার কত? প্রেসার হচ্ছে 1 বার। ঠিক আছে, এখানে প্রেসার কত? এখানে প্রেসার হচ্ছে 1 বার। ঠিক আছে, আর 1 বার মানে কি? 1 বার মানে হচ্ছে 100 কিলো প্যাসকেল বা হচ্ছে কত? 100 কিলো প্যাসকেল বা হচ্ছে 10⁵ প্যাসকেল। ঠিক আছে, তোমাদেরকে 20 ডিগ্রি এটা কে বলছে এনটিপিতে? সেটা বই আছে। না না, এনটিপি হচ্ছে 25 ডিগ্রি। বই থাকলে বই ভুল আছে। ঠিক আছে, এনটিপি এসএটিপি দুইটাই 25 ডিগ্রি সেলসিয়াস, দুইটাই রুম টেম্পারেচার। ঠিক আছে, এসএটিপি তে 20 ডিগ্রি না? কি এসএটিপি তে কি এসএটিপি কি? টেম্পারেচারটা 20 ডিগ্রি না? না না, না 20 ডিগ্রির কোনো স্ট্যান্ডার্ডই নাই। ঠিক আছে, 20 ডিগ্রিতে কোনো স্ট্যান্ডার্ড নেই, হয় 0 ডিগ্রি নয় 25 ডিগ্রিতে স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, কারণ এটা থেকে তুমি এসএটিপি তেও 25 ডিগ্রি, এনটিপি তেও 25 ডিগ্রি, এসটিপি হচ্ছে 0 ডিগ্রি। 20 ডিগ্রি কোনো কিছু নেই, কোনো ক্যালকুলেশনই নেই। ঠিক আছে, হয় 0 ডিগ্রি নয় 25 ডিগ্রি। কিন্তু এসএটিপি হচ্ছে তোমার প্রেসারটা ভিন্ন। প্রেসারটা হচ্ছে কি? প্রেসারটা হচ্ছে 1 বার বা হচ্ছে 100 কিলো প্যাসকেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাই থাকুক। এরপর দেখো, এরপর তাহলে আমাদের কি, আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো। বলতে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের ঘনত্ব 0.09 কেজি পার মিটার কিউব। কি বলছি? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে মানে কি? এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, মানে কি রো দেওয়া আছে। রোটা কত? রোটা বলতে হচ্ছে 0.09 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো তোমাকে থেকে জিজ্ঞেস করতে হচ্ছে হাইড্রোজেন অণুর গড় গড় বর্গবেগের বর্গমূল কত? মানে কি আরএমএস ভ্যালু। মানে আরএমএস এর বাংলাটা কি? বাংলাটা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, বুঝাই না? জি স্যার। ঠিক আছে, গড় বর্গবেগের বর্গমূল, ওইটাকে কি বলে? আরএমএস বা কি রুট মিন স্কয়ার। তাহলে দেখো এই ভ্যালুটা বের করতে বলছে, মানে কি সিআরএমএস বের করতে বলছে। এখন সিআরএমএস গুলো আমরা কি জানি? আমাদের যেহেতু রো দেওয়া আছে, আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? আচ্ছা, তো যেটা এসটিপি বলছে, পি এর ভ্যালু কত হবে? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার। এখন তো তুমি এখানে অ্যাটমসফিয়ার রাখতে পারবে না, কারণ কি? কারণ হচ্ছে তুমি ঘনত্বটা কিসে ইউজ করতেছো? কেজি পার মিটার, মানে হচ্ছে এসআই এককে। তাহলে তোমার প্রেসারটাকে কিসে নিয়ে যেতে হবে? এসআই একক। তো প্রেসারের এসআই একক কি? সেটা হচ্ছে প্যাসকেল অথবা কি নিউটন পার মিটার স্কয়ার। তো 180 মানে কি? 180 মানে হচ্ছে 101। 180 মানে হচ্ছে 101 325 নিউটন পার মিটার স্কয়ার। দশমিক আছে তো। কিসে দশমিক আছে? দেখো, নিউটন 1.013 না? হ্যাঁ এটা তুমি এভাবে বলতেছো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এরকম বলতেছো তো। তো এটা তুমি যখন ক্যালকুলেশন করবে তুমি এটাই পাবা। 10 টু দি পাওয়ার 5 টা সহ ক্যালকুলেট করে আমি এটাই লিখছি আর কি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এটা কত? 101 325 নিউটন পার মিটার স্কয়ার। আমি এভাবে মনে রাখি। ঠিক আছে, এখন অনেকে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5 দিয়ে মনে রাখে, কোনো সমস্যা নেই। 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এটা ইউজ করো, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, তো দেখো এখানে পি এর ভ্যালু কত বসাবো? 101 325, রো এর ভ্যালু বসাবো 0.09। ক্যালকুলেট করলে যেটা পাবো এটা অ্যান্সার। ঠিক আছে,
আচ্ছা, এখন দেখো আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর আরএমএস ভ্যালু স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় আরএমএস ভ্যালু দ্বিগুণ হবে। কোশ্চেনটা একটু লিখো। স্থির তাপমাত্রায় স্থির চাপে, স্থির তাপমাত্রা না, স্থির চাপ, স্থির চাপে কত তাপমাত্রায়, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর আরএমএস বেগ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের আরএমএস বেগের দ্বিগুণ হবে। আমরা বলতেছি স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর আরএমএস বেগ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের আরএমএস বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, তার মানে এখানে আমাদের দুইটা কেস। প্রথম হচ্ছে আমাদের চাপটা স্থির। আচ্ছা, চাপ স্থির এখানে আমাদের কোনো কাজে আসতেছে না, কারণ আমাদের সিআরএমএস এর ভ্যালু আমরা কি জানি, যেহেতু কিনা আমাদের তাপমাত্রার সম্পর্ক আছে, তাহলে আমরা কি করব, √3RT/m ইউজ করব। আচ্ছা, এখন আমাকে এখানে একটা কথা বলো, সেটা হচ্ছে তৃতীয় কনস্ট্যান্ট আমরা জানতেছি, সেটা হচ্ছে যে আটটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মান কত, 8.314 সব ক্ষেত্রে। আর এম কি, এম হচ্ছে ওই গ্যাসের মোলার ভর বা কি আণবিক ভর। কারণ আমাদের এখানে তো গ্যাস তো ইউজ করছি একটা, গ্যাসের আণবিক ভর তো জীবনেও চেঞ্জ হবে না, তাহলে এমটাও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি, CRMS প্রপোর্শনাল টু √T লিখতে পারি। হ্যাঁ, জি স্যার, জি আচ্ছা, স্যার। তাহলে দেখো এখানে আমাদের দুইটা কেস, একটা হচ্ছে এসটিপি, বলতেছে হচ্ছে এসটিপি তে যে আরএমএস বেগটা পাবো ওইটা দ্বিগুণ হইতে হবে। তাহলে দেখো আমাদের এসটিপি এর আয়তনটাকে আমরা তাপমাত্রাটাকে T1, যেটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কত 273 কেলভিন, রাইট? আচ্ছা, তো ওই তাপমাত্রায় আমাদের ব্যাগটাকে ধরে নিলাম আমরা C1, কত ধরে নিলাম, C1। এখন আমাদেরকে বলতেছে হচ্ছে C2 ইকুয়াল টু কত হইতে হবে, 2C1 হইতে হবে, কারণ কি বলছে দ্বিগুণ হইতে হবে। তাহলে আমার C2 ইকুয়াল টু 2C1 হইতে হলে T2 কত হইবে, এটা যদি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু একটা একটার এরকম সমানুপাতিক, তাহলে এখানে আমরা এই কথা লিখতে পারি, সেটা হচ্ছে C2/C1 ইকুয়ালস টু কত, T2/T1, এটা লিখতে পারি আমরা। তাই দেখো C2 মানে কি, C2 মানে হচ্ছে আমাদের 2C1, 2C1/C1 ইকুয়ালস টু √T2 তো থাকবেই, আর T1 কত, T1 হচ্ছে আমাদের 273 কেলভিন। তাই দেখো C1 কাটারি যায়, তাহলে আমাদের T2 ইকুয়ালস টু কত হবে, T2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4 × 273। এটা করলে যত অ্যান্সার পাবো ওইটাই অ্যান্সার। বুঝা গেছে? বুঝছো ম্যাটটা নাকি? বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কি, গড় মুক্ত পথ। ঠিক আছে, এখান থেকে আমি তোমার একটা ম্যাথ আসছে, আচ্ছা একটা আসছে ম্যাথ, ডিইউতে আসছে 16 আচ্ছা শুধু একটা ম্যাথ দেখতেছি। তো দেখো এখানে হচ্ছে মেইনলি হচ্ছে তোমার আসলে সমানুপাতিক থেকে ব্যস্ত অনুপাতিক এই সম্পর্কগুলো আসে। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে দুইটা সূত্র দেখবো, ক্লসিয়াস আর একটা হচ্ছে কি ম্যাক্সওয়েল। একটা হচ্ছে ক্লসিয়াস, একটা হচ্ছে কি ম্যাক্সওয়েল। গড় মুক্ত পথ কি, দেখো আমাদের গড় মুক্ত পথ জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো আমাদের একটা পাত্র আছে, এই ধরনের এটা একটা পাত্র, এখানে কি আছে, অনেকগুলো গ্যাস অণু ছুটোছুটি করতেছে না, ঠিক আছে? তাহলে দেখো গ্যাস অণু যে ছুটোছুটি করতেছে, এরা কি করতেছে, নিজেদের মধ্যে একটা ঘর্ষণে লিপ্ত হচ্ছে না, এরা গ্যাস অণু একটা একটা কি করতেছে, একটা একটার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ঠিক আছে, এই যে দুইটা সংঘর্ষের মাঝখানে যে গড় পথটা, ওইটাকে আমরা কি বলি, গড় মুক্ত পথ বলি। মানে এই যে এখানে একটা ধরো একটা গ্যাস অণু এসে এর সাথে সংঘর্ষ করলো, আবার এসে এর সাথে সংঘর্ষ করলো, তাহলে দেখো এই যে এখান থেকে এই যে ডিসটেন্সটা, এটাকে আমাদের কি বলে, মুক্ত পথ বলে। এরকম অনেকগুলো মুক্ত পথ আছে, সবগুলো যোগ করে গড় করলে এটাকে কি বলে, গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, মানে প্রত্যেক সংঘর্ষে কত দূরত্ব যায়। আচ্ছা, তো দেখো এই তোমার হচ্ছে এখানে যে সূত্রটা, সেটা হচ্ছে গড় মুক্ত পথের সূত্রটা। গড় মুক্ত পথকে আমরা হচ্ছে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে, ল্যামডা দিয়ে। তো হচ্ছে এই ল্যামডার হচ্ছে দুটো সূত্র আছে, একটা হচ্ছে ক্লসিয়াস, একটা হচ্ছে ক্লসিয়াস। তাই দেখো ক্লসিয়াস ইকুয়াল টু কত হবে, ক্লসিয়াসের মতে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/n, তারপর কত, পাই সিগমা স্কয়ার। দেখো পরিচয়গুলো আমি পরে বলতেছি, সূত্রগুলো লিখে দিই, তারপর পরিচয়। এটা হচ্ছে ক্লসিয়াস বলছে, তারপর হচ্ছে আরেকজন হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি বলছে, আরেকটা সূত্র দিয়েছে কি, আরেকটা সূত্র দিয়েছে ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল কি বললো, ম্যাক্সওয়েল বললো হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু কিছুই না, জাস্ট আগেরটা এটা ছিল, তো এখন কি √2 দিয়ে ভাগ করে দিবা আগেরটাকে, 1/√2 * n পাই
সিগমা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল বলছে। এখন আসো আমাদের এন কি সিগমা কি, পাই তো বুঝছো, পাই মানে কি, পাই মানে হচ্ছে 3.1416, ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ। তাহলে এন কি দেখো, লিখো একটু। এন হচ্ছে তোমার একক আয়তনে অণু সংখ্যা। কি বললাম, এন কি? এন হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা। ঠিক আছে, প্রত্যেক মিটার কিউব আয়তনে কত কি পরিমাণ অণু আছে, একক আয়তনে অণু সংখ্যা, এটা হচ্ছে এন। আর সিগমা কি? সিগমা হচ্ছে হয় দুইটা জিনিস আছে সিগমা, সেটা হচ্ছে যে গ্যাসের জন্য তুমি বের করতেছো ওই গ্যাসের অণুর ব্যাস, হয় অণুর ব্যাস, না হচ্ছে কি, না হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। কারণ হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করার জন্য একটা সিলিন্ডার টাইপের একটা বস্তু ইউজ করছিল, ওই সিলিন্ডারের ব্যাসার্ধ যত, অণুর ব্যাসও কি হয় ততই হয়। কারণ তোমাদের এক্সপেরিমেন্টটা মনে আছে কিনা আমি জানি না, এক্সপেরিমেন্টটা তো আমি আর দেখাতে পারবো না, দেখো জাস্ট লিখে রাখো। সিগমা কি হতে পারে, সিগমা হয়তো বা অণুর ব্যাস দেওয়া থাকতে পারে, নাকি সিলিন্ডার ব্যাসার্ধ, মূলত প্রথমটাই দেওয়া থাকবে, অণুর ব্যাসটাই দেওয়া থাকে। ঠিক আছে, সিলিন্ডার ব্যাসার্ধ বলে কিছু থাকে না, তাও লিখে রাখছি। তাহলে এন কি, এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, আর সিগমা কি, সিগমা হচ্ছে অণুর ব্যাস। এগুলো এখানে বসাই দিলে তুমি কি পাই যাবা, ল্যামডাটা পাই যাবা। তো এখান থেকে আসলে কোশ্চেন গুলো কিরকম আসে দেখো, এখান থেকে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে লিখে রাখো জিনিসগুলো, সেটা হচ্ছে তোমার গড় মুক্ত পথ। ঠিক আছে, এগুলো এখানে নাই, দেখো গড় মুক্ত পথ হচ্ছে তোমার এই যে যে গড় মুক্ত পথ আছে, এটা বলতেছে হচ্ছে তোমার তাপমাত্রার সমানুপাতিক। কার সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। কোন তাপমাত্রা? তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা, মানে হচ্ছে কি কেলভিন স্কেলের তাপমাত্রা আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর একটা কি, আরেকটা হচ্ছে তোমার চাপের ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রার সমানুপাতিক আর কি, চাপের ব্যস্ত অনুপাতিক। এই দুইটা থেকে মেইনলি কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, বলা হচ্ছে কি তাপের সমানুপাতিক নাকি হচ্ছে তোমার হচ্ছে গড় মুক্ত পথ তাপের সাথে সমানুপাতিক, চাপের সাথে সম্পর্কিত, ব্যস্ত অনুপাতিক, শেষ। আর আরেকটা হচ্ছে ঘনত্বের, ঘনত্বের সম্পর্কটা কি, ঘনত্বের সম্পর্কটা হচ্ছে তোমার, আচ্ছা, ঘনত্বের সাথে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, এগুলো একটু লিখে রাখো। গড় মুক্ত পথ কি, গড় মুক্ত পথ হচ্ছে গ্যাসের ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। স্যার এগুলো সূত্র থেকে পাওয়া যায় না? না না, না, এগুলো সূত্র থেকে পাওয়া যায় না, এগুলো হচ্ছে তোমার থিওরিতে আছে, এগুলো সূত্র থেকে পাওয়া গেলে তার কথাই ছিল না। ঠিক আছে, এর আপাতত লিখে রাখো এই জিনিসগুলো। চাপের ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, আর তাপমাত্রা কি, তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা একটা যদি ম্যাথ দেখি, তাহলে দেখো বলছে হচ্ছে ম্যাথটা কত, বলছে হচ্ছে ক্লসিয়াসের সূত্র মতে। কার সূত্র মতে করবা? ক্লসিয়াস। তো বলতে হচ্ছে একটি গ্যাস অণুর ব্যাস, একটি গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে 2 × 10⁻⁻। এখন দেখো গ্যাস অণুর ব্যাসকে আমরা কি দিয়ে লিখতাম, সিগমা দিয়ে। ঠিক আছে, তাই গ্যাস অণুর ব্যাস যদি সিগমা হয়, তাহলে সিগমা ইকুয়াল টু কত বলতেছে, 2 × 10⁻10 মিটার। বলতেছে একটি গ্যাস অণুর ব্যাস 2 × 10⁻10 মিটার, আর বলতেছে হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 3 × 10⁹। তার মানে দেখো আমাদের একক আয়তন অণুর সংখ্যাটাই তাই না, তো এখানে বলছে হচ্ছে কি প্রতি ঘন সেন্টিমিটারে। তাহলে দেখো তার মানে কি আমাদের কি পরিমাণ, এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে 3 × 10⁻19টা অণু আছে প্রত্যেক সেন্টিমিটার কিউব আয়তনে, না? তাহলে আমাদের এখানে কি করতে দিতে পারে, এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি হচ্ছে চাইলে গেতে নিয়ে যেতে হবে তোমাকে, মানে হচ্ছে মিটারে নিয়ে যেতে হবে, অথবা হচ্ছে তুমি সবগুলোকে কিসে নিয়ে আসবা, সেন্টিমিটারে নিয়ে আসবা। দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে সবগুলোকে মিটারে নিয়ে যাবা, না সবগুলোকে কিসে নিয়ে যাবা, সেন্টিমিটারে নিয়ে যাবা। ঠিক আছে, তা আমরা কি করি, আমরা হচ্ছে সহজের জন্য আমরা এই যে উপরে যে মিটারটা আছে এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে কত হবে বলো তো? তোমার এখানে কি দেওয়া আছে, মিটার দেওয়া আছে না? সেন্টিমিটার নিতে হলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে না? 100 দিয়ে গুণ করলে কত হবে, 2 × 10⁻8 হয়ে যাবে, এত সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত, ল্যামডা ইকুয়ালস টু যেটা আমাদের ক্লসিয়াস সূত্রের মতো বলছে, তাহলে 1/n পাই সিগমা স্কয়ার হবে না? তাহলে n এর ভ্যালু তুমি জানো, পাই এর ভ্যালু তুমি জানো, সিগমা স্কয়ারের ভ্যালু তুমি জানো। এখানে বসে দিলে ল্যামডা যেটা পাবা ওইটাই অ্যান্সার, এবং ওই অ্যান্সারটা কিসে পাবা, অবশ্যই সেন্টিমিটারে। কারণ কি, কারণ হচ্ছে তুমি সবগুলো সেন্টিমিটার ইউজ করছো তাই। ঠিক আছে, অ্যান্সারটা সেন্টিমিটারে পাবা। এরপর আবার কি করবে, এটাকে 100 দিয়ে ভাগ করবা, এই যে অ্যান্সারটা পাবা এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাওয়া। বুঝা গেছে কথাটা? পারবা নাকি না? পারবো স্যার। স্যার পারবো। ঠিক আছে, এখানে আর কোনো পারবো টপিক নেই, স্যার। তোমার হচ্ছে সবগুলো টপিক কভার করে গেছে। তাহলে হচ্ছে দেখো তোমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট সেমেস্টার শেষ। ঠিক আছে, তাহলে হ্যাঁ নেক্সট ক্লাস থেকে আশা করি সেকেন্ড টার্ম শুরু করব। ঠিক আছে।
আচ্ছা আজকে এতটুকুই দাও। আসসালামু আলাইকুম।